আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, নমস্কার এবং সেই সাথে আদম ব্যাপারী ডক্টর ইউনূস এবং ৩ ইঞ্চি ল্যাংটা সুলেমানের প্রতিবেশী আমাদের হায়দার ভাই, আপনাকেও সালাম, নমস্কার ও শুভেচ্ছা। রংপুরের আগে তো ঢাকা গায়েব হয়ে যাবে। আপনারা রংপুর নিয়ে ব্যস্তই আছেন। ভারতের সাথে যখনই লাগবে যশোর থেকে ট্যাঙ্ক যশোর থেকে ট্যাঙ্ক ঢাকায় ঢুকতে কত কত ঘন্টা লাগবে। শুধু রংপুর কেন, আমরা সারা জীবন তো শুনে আসলাম যে ভারত দখল করে নিব বাংলাদেশকে। সারা জীবনই তো শুনে আসলাম। তো এখন একটু এটা তো কমই বলেছে এই পত্রিকা। শুধু রংপুরের কথা বলেছে। তাও আবার কিনে নিবে বলেছে। আগে তো বলেছে যে আওয়ামী লীগের ভোট দিলে, নৌকা মার্কায় ভোট দিলে পুরো বাংলাদেশ ভারতের হয়ে যাবে। তো বাংলাদেশের মানুষ কয়েকবার নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনছে। কয়েকবারই ভারত নিয়ে গেছিল, আবার কয়েকবার দিছে। তো এখনো রংপুর নিয়ে কথা উঠছে, এটা তো খুব কঠিন বিষয় বলে নাই। খুব শক্ত বিষয় বলে নাই। এবং তারাই তো বলছে পুরো বাংলাদেশ নিয়ে নিবে। তো শুধু রংপুর দিয়ে তো কমই বলল, ভারতের তো উপকারই করলো। আর আপনি যেটা বললেন রংপুর নিবে ভারত, ভারত আর চিকেন নেক নিরাপদ করলো বুঝলাম রংপুর নিয়ে। তো ওই যে ওইখানে যে আরে কি বন্দর, কোথায় যে মংলা বন্দর যে দিতেছে, কি যেন বন্দর, ওইখানে বন্দর দিতেছে, সেইখানে ওই বন্দর তো ভারতের জন্য বিপজ্জনক। যদি চীনকে দেয় তাহলে কি ওইটাও নিবে, মংলাও নিয়ে নিবে, চিটাগাং তাহলে তো নিয়ে নিতে হয়, সেগুলো তো নিয়ে নিতে হয় সব কিছুই। তো এগুলো হচ্ছে ভারত এইটা করবে সেইটা করবে, আমরা শুনেই আসলাম, সারা জীবন শুনে আসলাম। আমরা এও শুনে আসছি এই দেশের প্রধানমন্ত্রীর মুখে যে নৌকা মার্কায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মন্দিরে মসজিদে উলুধ্বনি বাজবে, আজান নামাজ হবে না। কিন্তু আমরা উল্টা দেখলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ৫৬০টা মসজিদ বানাইছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের চিঙ্কু বাম এমনকি কিছু মানুষ সরাসরি বলতেছে যে শেখ হাসিনাই এই দেশে মৌলবাদ ছড়িয়েছে, মৌলবাদ মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে। অথচ খালেদা জিয়া কি বলেছিল, বিএনপি কি বলেছিল ক্ষমতায় আসার আগে ৯১, ২০০১ কি বলেছিল, উলুধ্বনি, মসজিদে উলুধ্বনি শোনা যাবে, আজান হবে না। এগুলো বলেছে না? তো এরকম একটা বয়ান দিতেছে রংপুর নিয়ে। ভারতের খায় দেয়া কাম নাই। ওই রংপুর টাকা দিয়েই বা কেন নিবে? আর যুদ্ধ করেই বা কেন নিবে? কি দরকার নেওয়ার? বাংলাদেশ যদি নিতে চায় পুরো, ভারত যদি নিতে চায় পুরো বাংলাদেশই তো নিতে পারবে। সে ওই রংপুর নিতে যাবে কেন? কারণ রংপুর নিলেও যে দোষ হবে, পুরো বাংলাদেশ নিলেও সেই দোষ হবে। আর কোন দুঃখে রংপুর নিতে যাবে ভারত? আপনি পারবেন ভারতের সাথে এই চাপা আমরা যতই মারি, এই দেশের সাথে যখন যুদ্ধ হবে, রংপুরের আগে তো ঢাকা গায়েব হয়ে যাবে। আপনারা রংপুর নিয়ে ব্যস্তই আছেন। ভারতের সাথে যখনই লাগবে যশোর থেকে ট্যাঙ্ক যশোর থেকে ট্যাঙ্ক ঢাকায় ঢুকতে কত কত ঘন্টা লাগবে। কলকাতা থেকে বিমান, কলকাতার ক্যান্টনমেন্ট থেকে পশ্চিমবঙ্গের ক্যান্টনমেন্টগুলো কয়েকটা আছে। যে কোনো জায়গা থেকে জঙ্গি বিমান বাংলাদেশের উপরে ঘুরতে কয় মিনিট লাগবে আমাকে বলেন? ১৫ মিনিট, ১০ মিনিট, ৫ মিনিট? ৫ মিনিট থেকে ১৫ মিনিটের উপরে তো লাগার প্রশ্নই আসে না। কারণ আমরা ওই যে লক্কর বক্কর গুলিস্তানের বাঙ্গারি বিমানে যে গেলেও এক্সট্রা সিগারেট যারা খাওয়ার যেটুক সময় ততক্ষণে কলকাতার আকাশে চলে যায়, নামতে থাকে বিমান। তাদের দশাটা কি জানেন? কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই। কর্তায় পিঠে থাপ্পড় দিলেই যদি কামলারা সব করতে পারতো, তাহলে তো আরেক মন্ডল, কোন দুনিয়ার কোনো মন্ডল কর্তারা টিকতে পারতো না। ওই ৭ সমুদ্র ১৩ নদীর দূর থেকে তুরস্ক আসবে, ১৮০০ কিলোমিটার দূরে থেকে পাকিস্তান আসবে। পাকিস্তান কি ৭১ সালে আসে নাই? চীনের চেয়ে বড় পরাশক্তি, চীন না শুধু, চীনের চেয়ে তো বড় পরাশক্তি একসাথে কি ৭১-এ বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের বিরুদ্ধে কি লড়াই করে নাই? তো যদি টিকতে পারতো তাহলে তো ভালোই হইতো। তাহলে তো ৭১-এ বাংলাদেশই স্বাধীন হইতো না। এটা কি সম্ভব? ইউক্রেন তো ছোট্ট একটা দেশ। তার পিছনে কারা আছে? তাহলে আপনি ভারতকে দখল করবেন? ইউক্রেনের সাথেই পারা যায় না। তাইলে আপনি চায়না, আমেরিকা নিয়ে আপনি ভারত দখল করুন, ভারত বসে থাকবে? ভারতের সাথে তো রাশিয়ার সামরিক চুক্তি আছে। সৈন্য এখন অলরেডি বসে আছে। আর দিন শেষে আমেরিকা তো ভারতের পক্ষ নিবে। আপনি যত গল্পই বলেন, যখনই যুদ্ধটা লেগে যাবে না, যখনই গন্ডগোলটা লেগে যাবে, বুঝতে পারছেন? সাথে সাথে আমেরিকা কিন্তু ভারতের বন্ধু হয়ে যাবে। কারণ কি জানেন? মাঝখানে আছে ইসরায়েল। মাঝখানে রয়েছে ইসরায়েল। এটা ভারত ইরান না যে ইসরায়েল আমেরিকা মিলে ভারতের বিরুদ্ধে লাগবে। ইসরায়েল ভারতের পরীক্ষিত বন্ধু। ইসরায়েল বাংলাদেশেরও বন্ধু ছিল। কারণ মুক্তিযুদ্ধে ৭১ সালে সর্বপ্রথম আমাদের স্বীকৃতি দেয় ইসরায়েল। ভিন্ন কারণে বঙ্গবন্ধু ধর্মীয় কারণ এবং সাম্প্রদায়িক মানে ওই মুহূর্তে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবে বলে তিনি ঝুঁকি নেন নাই। ইসরায়েলের স্বীকৃতি তিনি গ্রহণ করেন নাই। কিন্তু প্রথম ইসরায়েল আমাদের স্বীকৃতি দিয়েছিল। তো ইসরায়েল ভারতের পক্ষে কাজ করবে। আপনার পুরো মিডল ইস্ট
সৌদি আরব আর কাতার ছাড়া সবগুলো ভারতের পক্ষে কাজ করবে, তারপর রাশিয়া ভারতের পক্ষে কাজ করবে, তো তখন আপনি কি করবেন? বাংলাদেশ তো হয়ে যাবে কাবাব মে হাড্ডি। তা মনে হয় না। তিনি চিন্তা করেছেন যে সদ্য স্বাধীন বাংলাদেশ যদি ইসরায়েলের স্বীকৃতি নেওয়া হয়, স্বীকৃতিকে ইয়েস কার্ড দেয়, তাহলে মিডল ইস্ট আমাদের স্বীকৃতি দিবে না, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবে। এই এই চিন্তা থেকে এটা সমস্যা হতে পারে বলে তিনি এটা করেছিলেন, যাতে এই সমস্যা না হয়। কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু স্বীকৃতি দেয় নাই। বঙ্গবন্ধু মরার পরে স্বীকৃতি দিয়েছে। তিনি যে ভয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেন নাই তা কিন্তু ঘটে গেছে। বরং ইসরায়েলকে স্বীকৃতি দিলেই আজকে আমাদের বাংলাদেশের ইতিহাস উল্টে যেত। আমার ধারণা বঙ্গবন্ধু মারা যেতেন না। আমার ধারণা, এটা আমার ধারণা। আমেরিকা তখন এই রিস্ক নিত না। যেমন ইসরায়েল ভারতের সাথে আছে বলেই ভারতকে ভাঙতে ভাঙে না, ভাঙে না। কারণ ইসরায়েল সরাসরি ভারতের পক্ষে, সরাসরি মানে ভারত সরকার না, দেশের পক্ষে। আবারও বলি, কংগ্রেস আসলেও ইসরায়েল ভারতের পক্ষে থাকবে, নিশ্চিত থাকেন। এবং ইসরায়েল যার পক্ষ নেয় তার সাথে গাদ্দারি করে না, আপনি খেয়াল করবেন। অন্য দেশ করতে পারে, ইসরায়েল যার পক্ষ নেয় তার সাথে আপনি দেখেন ইসরায়েল পর্যন্ত যার পক্ষ নিয়েছে। আর ইসরায়েল তার বন্ধুকে ভুলে না। আপনি দেখেন আজারবাইজান ইসরায়েল কেন নিয়েছিল পক্ষে? মুসলিম কান্ট্রি। কেন ভারত কিন্তু আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়ার পক্ষে নিয়েছিল, রাইট? কেন নিয়েছিল? কারণ ওইখানে তো ভারত বন্ধু ইসরায়েলের, কিন্তু ইসরায়েল তার বন্ধুকে ভুলে নাই, আজারবাইজান। ভারতও কিন্তু তার বন্ধু, কিন্তু আজারবাইজানকে কেন ভুলে নাই? আজারবাইজান সেই মুসলিম রাষ্ট্র যে প্রথম দিকে তাকে স্বীকৃতি দিয়েছিল, তাই আজারবাইজানকে সে প্রতিদান দিয়েছে। আজারবাইজানকে কিন্তু তারপর আজারবাইজান কিন্তু শিয়া অধ্যুষিত, এবং আজারবাইজান কিন্তু ইরানের বন্ধু। অদ্ভুত ব্যাপার দেখেন, ইরান আর ইসরায়েল সবসময় বিপরীত বেরো, একজন উত্তরে তো একজন দক্ষিণে। কিন্তু আজারবাইজানে ইরান এবং ইসরায়েল একই সাথে আজারবাইজানের বন্ধু। ইন্টারেস্টিং। ভারত কিন্তু সেখানে আজারবাইজানের শত্রু, সে আর্মেনিয়ার পক্ষে। সে কিন্তু তখন ভারতকে নিয়ে আসে নাই। কেন? সে ভারতকে বুঝাইছে, দেখো আজারবাইজান আমার বিপদে পাশে ছিল, আমি তাকে বলতে পারবো না। ভারত কি বলছে, এটা তোমার ব্যাপার, তোমার পররাষ্ট্রনীতি। আর একটা দেখেন ইরান, এই যে এত মিছিল হইলো ভারতে, কেন এটা করলো না, ওইটা করলো না। ইসরায়েলে কেন নরেন্দ্র মোদী গেল, কেন ইসরায়েলের পক্ষ নিল, ইরানে হামলা হইলো, ইরানের পক্ষে কিছু বললো না। ইরান কি করলো? সরাসরি সরকারি দাওয়াত দিয়েছে নরেন্দ্র মোদীকে যে আপনি আসেন, বেড়ায় যান। ইরান কেন বলে নাই ভারতকে? কারণ হলো ইরানেরও বিপদের সময় এই ভারত তার বন্ধু ছিল। ঐতিহাসিকভাবে একবার ইরান কাশ্মীর সম্পর্কে ভারতের বিরোধিতা করে জাতিসংঘ ভোট দিয়েছিল। কোনো একটা আলোচনা, আমার বিষয়টা এই মুহূর্তে মনে নাই। তখন ভারতকে জিজ্ঞেস করেছিল, ভারতের বর্ষিয়ান যে কূটনীতিবিদ ছিল, ওটার নাম বলে, ওনাকে জিজ্ঞেস করলে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? ভারত তখন উনি কোনো মন্তব্যই করেন। ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে, কি জানেন? যে ইরানের সাথে হাজার হাজার বছরের সম্পর্ক, ওই একটা ভোট বা একটা ভেটো দেওয়া বা পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো সম্পর্ক নষ্ট হয় না। কারণ কি? ইতিহাস এটাই কথা বলে। তো আপনি যেটা বললেন, ইসরায়েল কখনো তার বন্ধুকে বলে না, ভারতকে সে বলবে না। সে ভারতকে কখনোই ক্ষতিগ্রস্ত হতে দিবে না। ইসরায়েল যেদিন ভারত থেকে সরে যাবে, ভারতের সার্বভৌমত্ব শতভাগ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এখনো ঝুঁকিতে আছে, বড় জোর 25% ধরতে পারেন, কিন্তু তখন শতভাগ ঝুঁকিতে চলে যাবে শুধুমাত্র ইসরায়েল যদি সরে যায়, ইসরায়েল যদি ভারতের বন্ধু না থাকতো। কিন্তু ইসরায়েল আর ভারত, আবার বলছি, বিজেপি সরকার নয়, নরেন্দ্র মোদী নয়, কংগ্রেস নয়, রাহুল গান্ধী নয়, ভারত রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক পুরনো, প্রাচীন। তারা শ্রদ্ধা করে, ভারতকে তারা শ্রদ্ধা করে। ভারতও ইসরায়েলকে হিসাব করে চলে, তাদের সাথে তাদের রাষ্ট্রীয়, আন্তর্জাতিক। এবং দেখেন ৬২-তে ইসরায়েল কার পক্ষে? ৬২-তে ইসরায়েল ভারতের পক্ষে, ৬৫-তে ইসরায়েল ভারতের পক্ষে, ৭১-এ ইসরায়েল ভারত এবং বাংলাদেশের পক্ষে, ৯৯ কারগিলে ভারতের পক্ষে ইসরায়েল। এমনকি সর্বশেষ যে ওই যে পেহেলগাঁও হামলা হইলো, ইসরায়েল বলেছে শর্তহীনভাবে তারা ভারতকে সমর্থন করবে, শর্তহীন, এইভাবে বলেছে। তো এটা আপনাকে মনে রাখতে হবে। ভারত এই যে বাংলাদেশ যে চিন্তা করতেছে, ভারতের সাথে এটা করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ভারত কখনোই বাংলাদেশের দিকে যাবে না। ভারতের কি জাগার অভাব? আর আপনি চাইলে চিকেন ডেক নিতে পারবেন, এত সস্তা, অত নালি আদেশের। এই বাংলাদেশ ভারতের চিকেন ডেক মাগনা দিয়ে দিলে সাহস পাবে না এখানে যাওয়ার সৈনিক। ওই যে বিজিবি নিয়ে সীমাতে চাপা মারা এক জিনিস, আর যুদ্ধে যখন শুরু হবে, ভারতের কি যুদ্ধ করতে হবে? ভারত যদি রংপুর নিতে চায়, তা টেকাতে কিনতে হবে কেন? বাংলাদেশের দুর্ভিক্ষ লাগাই দিলেই তো যাবে। ভারত যদি মনে করে ৭৪ সালে আমেরিকা বাংলাদেশের দুর্ভিক্ষ লাগায় নাই একটা রাজনীতির কারণে,
একটা কারণে, একটা চুক্তি ভায়োলেট করেছে, কিউবা থেকে খাদ্য আসতে দেয় নাই, বাংলাদেশে ৭৪ দুর্ভিক্ষ। তো ভারত যদি কালকে কোনো কারণে আপনি যে ভারতের সাথে যে খারাপ আচরণ করেছেন, ভারতকে যেভাবে হুমকি দিয়েছেন, ভারতকে যেভাবে যা ইচ্ছা তাই বলেছেন, ভারত যদি কালকে বাংলাদেশ আক্রমণ করে আপনি আন্তর্জাতিক আইনে ঠেকাই দিয়ে পারবেন না। কারণ এই দেশে যারা সরকার প্রধান ছিল বলেছিল সেভেন সিস্টার দখলে নিবে, এই দেশে মিছিল করেছে প্রকাশ্যে ভারত দখল করবে। তো ভারত যদি এখন ওই উসিলায় আক্রমণ করে কি করবেন? আর অলরেডি ইসরায়েল কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে হামাসের, তারা বলছে কার্যক্রম, মতান্তরে বলতে চাইছে এখানে হামাসের ঘাঁটি আছে। বুঝতেই পারতেছেন তো বাংলাদেশের জন্য কি শনিটা অপেক্ষা করতেছে। আর ভারত যদি বাংলাদেশকে নিতেই চায়, যুদ্ধ করে নিতে হবে না তো, যুদ্ধ করে নিতে হবে না। জাস্ট বলেছি তো, আপনার চ্যানেলও বহুবার বলেছে, এগুলো ইন্ডিয়ান চ্যানেলও দেখিয়েছে, আপনার চ্যানেলগুলো থেকে আমজনতা থেকে নিয়ে কাট করে। সেগুলো ফুড চেইনটা কেটে দিলে আপনি রক্ষা পাবেন। জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। আপনি বলেন তো, আপনার পেটে যদি ভাত না থাকে রে ভাই, মায়ের আঁচলও ভালো লাগবে না, প্রেমিকার চোখও ভালো লাগবে না, বট গাছের তলাও ভালো লাগবে না। আর ওই যে আপনার কাছারি ঘরে বসে থেকে বা কোনো 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 গাছের নিচে বসে আপনি 29 খেলবেন, ওটা আর ভালো লাগবে না পেটে যদি ভাত না থাকে। তো ভারত ওই কাজটাই কালকে যদি রপ্তানি বন্ধ করে দেয়, আপনি না খেয়ে মারা যাবেন। তো যুদ্ধ করতে হবে কেন? এগুলো যারা বলে ভারত যুদ্ধ করবে, বরং বাংলাদেশই চাচ্ছে যুদ্ধ করতে, পাকিস্তানের পক্ষ নিয়ে একটা ঝামেলা করতে। তারা মানে এক যাত্রায় দুই বিচার। হুম। একই সাথে বলতেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু তারা আমলে তারা তারই বিরোধিতা করে কথা বলেছে, লিখেছে, বলেছে। আমরা রাতের 12টা পর্যন্ত দেখেছি, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত দেখেছি শেখ হাসিনাকে কি না গালাগালি করতেছে টকশোতে বসে। আমরা এও দেখেছি সংসদে বসেও বিএনপির নেত্রীরা কি নেতারা কি গালাগালি দিয়েছে, 2-4 জন যারা ছিল আমরা দেখেছি। কিন্তু সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলতে সেখানে দাঁড়িয়ে তাকে গালাগালি করতো, বঙ্গবন্ধুকে গালাগালি করতো। আর টিভিতে তো আলাপই নাই। বড়জোর কি হয়েছে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তখন ছিলেন, বলেছিলেন যে এরা টক শোতে রাতের বেলা কি বলে না বলে এগুলো শোনার দরকার নেই। মানে তিনি তার মতো, তিনি বলেন না যে এদের বন্ধ করে দেয়। এই জাহিদ আজকে বলতেছে যে শেখ হাসিনার খবর বাদ দিতে হবে। আওয়ামী লীগের আমলে সে কি শেখ হাসিনার সরকারের সময় কথা বলেনি? তাকে কি বকাঝকা করেনি টকশোতে গিয়ে? কি বলা বাদ রেখেছিল তারা? আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের সেই সাবেক বুদ্ধিজীবী, সাবেক কেন বললাম, কারণ তিনি তো এখন বুদ্ধিজীবী নাই, তিনি তো এখন জামাতি হয়ে গেছেন, তাই বললাম সাবেক বুদ্ধিজীবী। ফ্রড মাজার বলেছিলেন যে আমাদের সমালোচনা করা বেশি যাও। আর আজকে আপনি শেখ হাসিনার খবর প্রকাশ করতে দিবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ রাখবেন, ছাত্রলীগ নিষিদ্ধ, এটা কোন ধরনের ফ্যাসিজম? তার মানে আপনারা আল্ট্রা ফ্যাসিস্ট, তাই এগুলো করতেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, বিদেশি সংবাদ মাধ্যমে কি ছাপলো না ছাপলো শেখ হাসিনার কথা তা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে অবশ্যই ছাপতে হবে। কারণ ছাপবেই তারা, কারণ না ছাপে তাদের কোনো উপায় নাই। কারণ এই বাংলাদেশের অর্ধেক মানুষ এখনো শেখ হাসিনাকে সমর্থন করে আমাদের হিসেবে। ইভেন শেখ হাসিনার যারা সমালোচক, আওয়ামী লীগের যারা সমালোচক, যারা বলে আওয়ামী লীগ 10 বছরে আসবে না, 20 বছরে আসবে না, 30 বছরে আসবে না, আওয়ামী লীগ নাকি 50 বছরেও আসবে না, তাদের হিসেবেও বর্তমানে 30% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। সেই 30% দলের যার সমর্থন, সেই নেত্রী, সেই নেতার খবর আপনি প্রকাশ করবেন না, তাহলে কি চৌথ আসমান থেকে আপনি কোনো আসমানি কোরআন নাজিল করবেন? এটা তো একটা ফাত্রামির কথা। আর জাহিদ সাহেব যত লম্বা লম্বা কথা বলে, তিনি ঠেকায় রাখতে পারবেন না, তিনি নিজেই স্বীকার করেছেন। আর একটা দেশের খবর আইন দিয়ে আপনি নিষিদ্ধ করতে পারবেন, পারা যায়, এই সুযোগ আছে। আপনি যদি কোনো কারণে আমাদের মনে করেন আপনার চ্যানেলটাকে নিষিদ্ধ করে দিল সরকার, বাংলাদেশ সরকার বলল যে এখানে শেখ হাসিনার কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, জয় বাংলার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, এই বিপুল টককে ব্যান করে দাও। কি হবে তাতে? তারা ভিপিএন তে দেখবে, তারা অন্যভাবে দেখবে। এখন কি এই প্রযুক্তির সময় যারা বলে সিনেমা নিষিদ্ধ, বই নিষিদ্ধ, গান নিষিদ্ধ, অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, এটা একটা হয় মূর্খতা, না হয় ঘাওরামি, মাঝখানে জায়গা নেই। ধরেন এখন এই মুহূর্তে আগামী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরে আসবো, তিনি মনে করেন ডিসেম্বরে না আসে এই আগস্ট মাসেই চলে আসলেন, ধরে নেন। তিনি এসে যদি বলেন বাংলাদেশের সব মিডিয়া নিষিদ্ধ, সম্ভব? নিষিদ্ধ করা সম্ভব? সম্ভব না। এই প্রযুক্তির যুগে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। বরং নিষিদ্ধের বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি। ওই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা বললেন যে বরং এই আওয়ামী লীগকে এটা করে সেটা করে চাপিয়ে রেখে, আরেকজন বলেছেন কলমিলতার মতো, যেটাকে কাটলে আরো বড় হয়। এরকম বহু জিনিস আছে। আপনি জিগার গাছ কাটবেন আবার বড় হবে, আপনি কলমিলতা কাটবেন আবার বড় হবে, আপনি পানির উপরে দুর্বাঘাসটা কাটবেন আবার বড় হবে। দুর্বাঘাস যত কিছুই করেন, যে উগরে আপনি তুলে ফেলে দিবেন, মরা বলে ফেলে দিবেন তাকে, সে আবার গজাবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো তাই,
বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস। আপনি তাকে ধ্বংস করতে পারবেন না। পানির ভিতরে কলমিলতা, আপনি তাকে ধ্বংস করতে পারবেন না, সম্ভব না। আর খবর নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করা, এটা হয় অজ্ঞতা, মূর্খতা, অথবা আপনি দিবাস্বপ্নে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি কিভাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, এই যে আমাকে ইউটিউব চ্যানেলে নিষিদ্ধ করে দেয়, আমার যে কোনো ইউটিউব চ্যানেলে গেলে আমাকে সেই চ্যানেল সহ গায়েব করে দিত। শুধু আমার চ্যানেল গায়েব করেনি, আমি গেলেও সেই চ্যানেল চলে যেত। তাতে কি আমাকে ঠেকানো গেছে? তাতে কি আমার কথা কি বাংলাদেশে ঠেকানো গেছে? তাহলে আমি শেখ ফরিদ নিশ্চয়ই একটা মানুষ, যে আমার দাদা ভাই বললেন জামালপুর থেকে উঠে এসেছে। দেখেন, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বলেই কিন্তু শেখ ফরিদ পয়দা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে শেখ ফরিদ পয়দা হইতো না। এরকম আরো যত চাপ দেবেন তত শেখ ফরিদ পয়দা হবে। আপনি ঠেকায় রাখতে পারবেন না, সুযোগই নাই আপনার। তো আমাকেই যদি ঠেকিয়ে রাখতে না পারেন, শেখ ফরিদের ভয়েস যদি বাংলাদেশে ঠেকিয়ে না রাখা যায়, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভয়েস আপনি ঠেকিয়ে রাখবেন? আচ্ছা ধরে নেন কালকে বাংলাদেশ সরকারের চাপে, এই মুসলেকা সরকারের চাপে মুসলেকা আদালত বললো শেখ হাসিনার কোনো নিউজ ছাপা যাবে না, এটা লিখতে তো শেখ হাসিনার নাম আগে লিখতে হবে। এই কথাটা বলতে গেলে তো শেখ হাসিনা আগে লিখতে হবে। তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের প্রযুক্তি, সারা পৃথিবীতে প্রযুক্তি এত উপরে উঠে গেছে যে আপনি পৃথিবীর কোনো জিনিস নিষিদ্ধ করে রাখতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে তাও আপনি শেখ হাসিনাকে নিষিদ্ধ করবেন? আমার দাদা ভাই বললেন যে ৭৫-এর পরে জামাত অত সংগঠিত ছিল না, শিবির অত সংগঠিত ছিল না, তাই তারা এই মুহূর্তে দখল করে নিতে পেরেছে। এটা সত্য। তেমনি এটাও কিন্তু সত্য, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ কিন্তু মজবুত অবস্থানেই আছে, ছিল, আছে এবং থাকবে। তারা বিভ্রান্ত হয়ে গেছিল, তারা ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে গেছে, তারা কি করবে কি করবে না। যদি জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিতেন যে তোমরা মাঠে নামো, তাহলে কি এই মুসলেকা, এই ওয়াকার সাহেব ক্ষমতা নিতে পারতো? নিয়ে জামাতের দিতে পারতো না? জননেত্রী শেখ হাসিনা এদের বিশ্বাস করেছিল। বিশ্বাস করলে মানুষ ঠকে। তিনি বিশ্বাস করে, তিনি তার পিতার মতো বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করার কারণে তিনি ঠকেছেন। তো আমার মনে হয় বাংলাদেশের জনগণকে শেখ হাসিনার খবর থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। সেটা জাহিদ তো দূরের কথা, জাহিদকে যিনি পুনর্বাসন করেছে সে বিএনপি, তারেক রহমানও যদি ১০০ বার চেষ্টা করে আওয়ামী লীগের খবর, মুক্তিযুদ্ধের খবর, এই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, জয় বাংলা শব্দ, এগুলো আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? আমি তো বুঝে উঠতে পারি না। আমার তো মাথায় এটা ঢোকে না। পারবেন না ঠেকাতে। জাহেদ তো পারবেই না। জাহেদের যারা প্রভু, জাহেদের যারা খোদা, জাহেদের যারা ভগবান, জাহেদকে যারা পুনর্বাসন করে তথাকথিত এই মান্না ভাইয়ের পেতি পাঠাকে পাঠাতে রূপান্তরিত করেছে, আর সেই পাঠাকে এখন আমাদের দেশে হাতি হিসেবে দেখানো হচ্ছে, এরা বাংলাদেশে আওয়ামী লীগের উত্থান, বাংলাদেশের আওয়ামী লীগের খবর ঠেকানোর কোনো যুক্তি, সাহস কোনোটাই তাদের নেই। যারা এটা করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সংবিধানে তো বিশ্বাস করেই না। ঠেকানো সম্ভব না বাংলাদেশে। একদম। প্রথমত, আওয়ামী লীগের কোন রাজনৈতিক দল, গণমানুষের দল, কোন ক্যান্টনমেন্টের নির্দেশ, আদালতের নির্দেশে থোড়াই কেয়ার করে? থোড়াই কেয়ার করে? তারা তো চ্যালেঞ্জ করবে। আর একটা জিনিস বলি, আমি শুরুতেই বলে দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের তৈরি করা একটা দ্বৈত। তাকে আপনি আদালতের বোতলে, ক্যান্টনমেন্টের বোতলে বা কোনো বোতলে বন্দি করতে পারবেন না, এই সুযোগ নেই। আর জাহিদ সাহেব আরো একটা কথা বলেছে যে কোনো নামেই আওয়ামী লীগ আসতে পারবে না। আরে ভাই, কোনো নামে কেন আসবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের নামে আসবে। জাহিদের কথায় আওয়ামী লীগ চলবে নাকি? জাহিদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ চলে না ছাত্রলীগ চলে? আওয়ামী লীগ তার নিজের নামেই আসবে। বরং জাহিদি কোনো নামে কোনোদিন আসতে পারবে না, সেই বন্দোবস্ত করে গেল। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে প্রতিপক্ষকে চেপে ধরতে হয়। এটা আওয়ামী লীগ জানতো না, এবার শিখে নেই। মানে নৌকা ডুবানোর কথা মনে করাই দিল আর কি পাগলদের। আগামীতে আওয়ামী লীগ এসে, আওয়ামী লীগের, আমি আর ৩০ সেকেন্ড সময় নিব, আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের কত যে সুবিধা করে দিয়েছে। আগামীতে এরা যা যা করবে এর ভাষা খুঁজে পেত না। সেই ভাষাগুলো জাহিদেরা, তারেক রহমানেরা, আমার ভাবির পোলারা, তারপর অনুরোধের আসরের এমপিরা, তারপর জামাতের, হেফাজতের নেতারা, চরমনায়ের পীর চামড়া আলা, পীর চামড়া ছাড়া পীরেরা শিখিয়ে দিয়ে গেছে। জাস্ট এই ভাষাতেই কথা বলবে আওয়ামী লীগ। মানে এগুলো তারা বলার সাহস পেত না। আওয়ামী লীগকে বলা হয়েছিল না ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই কথা বলার সাহস পেত না। এখন তারা জাস্ট কাট কপি পেস্ট করবে তাদের নিজের বলার। এই যে জাহিদ সাহেব যে বলো কোনো নামে আসতে দিবে না, আওয়ামী লীগ এসে তাই বলবে জামাতকে কোনো নামে আসতে দিব না। আওয়ামী লীগ ক্ষমতা এসে বলবে বিএনপিকে কোনো নামে আসতে দিবে না। তখন জাহিদুর রহমান যদি তাকে জনগণ বাঁচিয়ে রাখে, তাকে তখন প্রশ্ন করবো যে এটার উত্তর আপনি এখন কি দিবেন, কারণ এটা আপনিই চেয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে আরো বরং। হ্যাঁ, ওনাদের বাসনা তাই। এরা নদীর স্রোতকে ওনারা বেঁধে রাখবে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্ম, এটা একটা ঐতিহাসিক দাবি থেকে আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগের বেড়ে ওঠা। আওয়ামী লীগ কিন্তু একটা হঠাৎ একটা রাজনৈতিক দল না। দীর্ঘ বঞ্চনা, নির্যাতন সহ্য করা বাঙালি জাতির
মুক্তির জন্য এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, আর যে দলটা একেবারে চূড়ান্ত মুক্তির লক্ষ্যে এই বাঙালি জাতিকে নিয়ে গেছে। কাজেই এই দলকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি নদীর স্রোতকে আপনি বাধা দিবেন, আর এক জায়গায় দিয়ে বেরিয়ে যাবে ভেঙে, আপনি ঠেকাইতে পারবেন না। তো এটা এরকমই। তো এখন আপনি সিংহরে যদি আপনি বাঁশের খাঁচায় বেঁধে রাখতে চান, সেটা হবে না। তো আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিক বাঙালি জাতির, বাংলাদেশের কয়েকজন মানুষের না, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। আওয়ামী লীগ হচ্ছে এই জনগোষ্ঠীর, এই ভূখণ্ডের মানুষের সেই বর্গীর অত্যাচার থেকে শুরু করে ব্রিটিশদের, নীলকুঠিয়ালদের, পাকিস্তানিদের এই অত্যাচার অনাচার সহ্য করতে করতে এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ। তখন তারা একটা দিশা খুঁজে পাইছিল এই আওয়ামী লীগের মাধ্যমে। সেই আওয়ামী লীগ 54-52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, একেবারে বিপুল, মানে একেবারে পুরো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশে তখন কয়জন পাস করছিল এটা আমরা জানি না, বাইরের মুসলিম লীগ একেবারে দুই ওয়াস্ট আউট হয়ে গেছিল। তো এই আওয়ামী লীগের যখন মানুষ দেয় তখন কিন্তু একেবারে উজাড় করে দেয়। এই মানুষ জানে, সেই মানুষ এখনো বাংলায় আছে, সেই মানুষ রাস্তার মানুষের ভাষা শুনলে বোঝা যাবে যে সেই মানুষ এখনো আছে। যে কিশোর ছেলে বলে যে শেখ হাসিনাকে আমরা তাড়াইছি, পতন ঘটাইছি, আমরা আবার প্রয়োজনে টিকিট কেটে আমরা তাকে আবার ফেরত নিয়ে আসবো, কিশোর একটা ছেলে, সে ওই স্কুলে যখন প্লেন ক্র্যাশ করে তখন সে ওখানে তার যে আকুতি, তার যে চিৎকার, এই বাচ্চাগুলো তো বিভ্রান্ত, এদেরকে প্রতারণা করা হয়েছিল। এই জঙ্গি জেহাদি ইসলাম ডগ গুলো যে এই ইসলাম ডগদের ভিতরে জঙ্গি জেহাদি আর কয়েকজন ওই টোকাই, এদের সাথে কিন্তু আমি এই জাহিদের কোনো পার্থক্য খুঁজে পাই না। এরাও আওয়ামী লীগের ভয়ে ভীত সন্ত্রস্ত। আর জাহিদ মাহমুদুর রহমান মান্নার দল করে সে কেন ভীত সন্ত্রস্ত আমি বুঝে পাই না। তারপরে আর একটা প্রশ্ন উঠছে যে বিএনপি তো বড় দল, এটা তিনবার সরকার গঠন করছিল, 2 বার সরকার চালাইছে, একবারে পারে নাই। 96-এ সরকার গঠন করে কয়েকদিনের ভিতরে আবার ওই ফার্সিক্যাল ইলেকশনের কারণে ওইটা আর চলে নেই। তো তারপরেও তো 2 বার তো দেশ চালাইছে। এই দেশ এই সংগঠনের, তারপর সংগঠনের নেতা না, সে এখন একটা কিছু কেউ কেটা, সে একজন প্রতিমন্ত্রী। বহু বড় বড় বিএনপির নেতারা প্রতিমন্ত্রী হইতে পারে না, ও হয়েছে। এই সমস্যা হয়ে গেছে ওই জায়গায় যে ওকে যে ডেকে নিছে, এটাই হচ্ছে অগণতান্ত্রিক। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনীতির যে কালচার, সেই কালচার বিরোধী। বাইরে থেকে এমন দৈন্যতা বিএনপির হয় নাই যে বাইরে থেকে লোক এনে হায়ার করে তাকে করতে হবে। এখন তারেক জিয়া যদি মনে করে যে তার দলের ভিতরে প্রেস উইং এর লোক কম, জাহিদের মতো অখাদ্য নিয়ে আসতে হবে, তো আর কিছু করার নাই, এই জন্য সে নিয়ে আসছে। তো আমরা তো মনে করছিলাম যে বিএনপি একটা বড় দল, কিন্তু তারেক রহমান বিএনপির নেতা যে নিজেকে এত দৈন্য, এত মনে করে, অসহায় মনে করে, এটা জানতাম না। তো যাই হোক, ওই হিমালয় পর্বতে ঢিল মারলে ঢিলটা হারাই যায়, হিমালয় পর্বতের কিচ্ছু হয় না। তো এই যে জাহিদরা যাই বলুক, আওয়ামী লীগ তো জনগণের দল, জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, কেউ ঠেকাই রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতাও আসবে, কেউ ঠেকাইতে পারবে না। এখানে অভ্যুত্থান দেখে নেই এরা, আইয়ুবের মতো লৌহ মানব মানে ভেসে গেছে, বঙ্গোপসাগরে গিয়ে ছিটকে পড়ছে। শেখ মুজিবের অনুসারী তুফাইল আহমেদের নেতৃত্বে যে ছাত্র গণ আন্দোলন, আর ওদিকে ছিল আইয়ুবের নেতৃত্বে সামরিক বাহিনী, 2 বাহিনীর যুদ্ধ হয়েছে, সামরিক বাহিনী পরাজিত হয়েছে, ওয়াস্ট আউট হয়ে গেছে। শুধু তুফাইলের সাথে যুদ্ধ করতে গিয়ে, আর বঙ্গবন্ধু তো দূরের কথা,
শেখ হাসিনা অনেক দূরে। একদম আমি একদম আপনাকে একটা কথা আজকেও বলতেছি, আগেও বলছি, যে শেখ হাসিনাকে হেল্প করার কোনো দরকার নাই। তুমি যেটা প্লেস বাউন্ড, অঙ্গীকারবদ্ধ, যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করবা, তুমি আইনের শাসন প্রতিষ্ঠা করবা, তুমি মানবাধিকার প্রতিষ্ঠা করবা, করো নাই তিনটে জিনিস, কিছু দরকার নাই শেখ হাসিনা। একদম আওয়ামী একেবারে লীগের শেষ কিছু পর্বে দরকার চলে নেই। আসছে। তিনটে যদি জি সমাজে প্রতিষ্ঠিত থাকে, অটোমেটিক আওয়ামী লীগ আসবে, অটোমেটিক জনগণের রায় প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র ১.৫ বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। ১.৫ বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতে নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে ১.৫ বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো? কি প্রয়োজন পড়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা আরোপের? গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকার আমলেও শেখ হাসিনা বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্যে সেটার প্রমাণও মিলছে। প্রশ্ন হলো, সরকার কিভাবে এই ট্রেন্ড ঠেকাবে? আবার দেখা যাচ্ছে ১.৫ বছরের বেশি সময় আগে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়ায় ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনীর একটু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন কি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে মেয়াদ বাড়াবে? ২৯ জুন এনডিটিভিতে শেখ হাসিনা একটি বড় সড়ো সাক্ষাৎকার ছাপা হয়। এনডিটিভির বরাত দিয়ে প্রথমে কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা প্রথমবারের মতো বলেছেন মৃত্যুদণ্ড, মামলা, দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহ যত বাধাই থাকুক তিনি ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভির বরাত দিয়ে এই সাক্ষাৎকারটি ছাপা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপিতে। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব বেশি গুরুত্বপূর্ণ সংবাদ না হলে অন্য দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কোনো খবর প্রকাশ করে না। বাংলাদেশে নির্বাচনের আগে যখন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, তখন রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিজেরাই শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু এবার এনডিটিভির প্রকাশ করা সাক্ষাৎকারটি রয়টার্স শুধু প্রকাশই করেনি, একদিনের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব ফেসবুক পেজে ২ বার পোস্ট করেছে খবরটি। রয়টার্স ও এএফপিতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে ৩৩টি দেশের ৯৭টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময় ঈদ উল আজহায় বাংলাদেশের মহিষ ট্রাম্পের খবর এতটা বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হতে দেখা গিয়েছিল। গত ২ দিন ধরে বাংলাদেশের জনপরিসরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অতীতে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এতটা ব্যাপকভাবে আলোচনা হতে দেখা যায়নি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন সে সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের এডিটর এড লার্স চার্লি ক্যাম্পবেল। ২০২৪ সালের ৩রা অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার। শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ২ মাসের মধ্যে তিনি শেখ হাসিনার ফেরার আভাস দেয়, তখন বিষয়টা অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। কিন্তু এখন যেভাবে শেখ হাসিনার ফেরার আলোচনা সবখানে উঠেছে, তাতে টাইম ম্যাগাজিনের ইঙ্গিতগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সেই নিবন্ধে চার্লি ক্যাম্পবেল যেসব কারণে শেখ হাসিনা ফিরতে পারেন বলে উল্লেখ করেছিলেন, ২ বছরের মধ্যে সেই কারণগুলো বেশ ভালোভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সে নিবন্ধে চার্লি ক্যাম্পবেল বলেছিলেন, ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে শেখ হাসিনা ফিরতে পারেন।
তিনি ইঙ্গিতও দিয়েছিলেন ইউনূসের সরকার কিভাবে ব্যর্থ হবেন। হাম থেকে মব সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটি সবার কাছে স্পষ্ট। টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধে শেখ হাসিনার ফেরার ব্যাপারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বক্তব্য প্রকাশিত হয়েছিল। কুগেলম্যান তখন বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। তিনি বলেছিলেন, দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে কখনোই বাতিলের খাতায় ফেলতে পারবে না। যদিও এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়ার পর মাইকেল কুগেলম্যানের একটি উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে, যেখানে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না শেখ হাসিনা ফিরতে পারবেন। অবশ্য 2024 সালের 19শে জানুয়ারি এই মাইকেল কুগেলম্যান নিজের কলামে বলেছিলেন বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনার ফেরার স্পষ্ট ঘোষণা নিয়ে যে আলোচনা, সেখানে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কিংবা তার দলের এই বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগের দক্ষতায় কি কাজ করছে। বিশেষ করে গত 9 মে থেকে শেখ হাসিনা যতগুলো মিডিয়াতে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তার সব কটিতে তিনি বলেছেন তিনি ও তার দলের নেতারা ফেরার ব্যাপারে নীরবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মহলে। এক ধরনের ওপেন সিক্রেট আলোচনা আছে, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু শক্তিশালী দেশ এক্ষেত্রে একমত হলেই পরিস্থিতির নাটকীয় মোড় দেখা দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে ঠেকিয়ে রাখা হচ্ছে, বিনা বিচারে ও হেফাজতে নির্যাতনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিরা অবাধে মিছিল ও সমাবেশ করছে। এসব কারণে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরাশক্তিগুলোর নজর এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। তবে পর্দার আড়ালের এসব আলোচনার খবর জনসমক্ষে না আসলেও শেখ হাসিনাকে নিয়ে খবরের ছড়াছড়ি পড়ে গেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 2 দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম দিয়ে বেশি সার্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। অবশ্য শেখ হাসিনার বক্তব্য খণ্ডানোর চেয়ে তার বক্তব্য প্রচার কিভাবে ঠেকানো যায় সেই দিকেই সরকার নজর বেশি বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এনডিটিভিতে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেনি। তারপরও মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। জাহিদুর রহমান দাবি করেছেন শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা আদালতের নির্দেশনার পরিপন্থী, তাই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সংবাদ মাধ্যমের এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত বলে তিনি মনে করেন। আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুর রহমানের বক্তব্য পুরোপুরি ঠিক নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এই বিতর্ক প্রথম উঠেছিল ইউনূস সরকার আমলে। 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিলেন সেটি ছিল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা। অর্থাৎ বক্তব্য নয়, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে। আবার ওই বছরের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন। আদালতের নিষেধাজ্ঞার ভয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তা প্রচার করেনি, কিন্তু দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে শেখ হাসিনার ওই বক্তব্য ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। দর্শক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তখনকার ওই নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলে বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 2024 সালের 9 ডিসেম্বর। ওই প্রতিবেদনে বড়সড় মন্তব্য ছাপা হয়েছিল ডক্টর জাহিদুর রহমানের, যিনি এখন তারেক রহমানের উপদেষ্টা। দেখে আসি তিনি তখন কি বলেছিলেন। ডয়েচে ভেলে বাংলার ওই প্রতিবেদনটিতে হুবহু ছাপা হয়েছিল এভাবে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমানের কথা, শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন গতকাল রবিবার, সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি।
ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনোভাবে পৌঁছে যায়। ডক্টর জাহিদুর রহমান তখন বলেছিলেন শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি ভারতে বসে কি বলতে চাইছেন তা বুঝতে চান, শুনতে চান। শেখ হাসিনার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নেই, প্রয়োজনও নাই। অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে ডক্টর জাহিদুর রহমান ক্ষমতায় বসে এখন বলছেন শেখ হাসিনার বক্তব্য মিডিয়াতে প্রচার করা যাবে না। প্রশ্ন হলো, ইউনূসের আমলে যদি শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রয়োজন না হয়, বিএনপি আমলে কেন ঠেকানোর প্রয়োজন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না। আগে তারেক রহমানের বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তারা মনে করেন এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে। বরং নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে বলেও মনে করেন তারা। শেখ হাসিনা সরকারের সময় 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা। তারেক রহমানের উপর সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট প্রত্যাহার করা হয়। একাধিক সূত্র বলছে শেখ হাসিনার এমন সময়সীমা ঘোষণায় শুধু সরকারের শীর্ষ মহল নয়, কূটনৈতিক পাড়ায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। সরকারের একটি সূত্র বলছে শেখ হাসিনা নেহাতি দলকে চাঙ্গা করা কিংবা বলার জন্য বলতে গিয়ে দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেননি। সেটি হলে তিনি এর আগেও এটি বলতে পারতেন, কিন্তু তিনি সেটি বলেননি। আবার অতীতে যেমন শেখ হাসিনা বক্তব্যের জন্য ভারতের উপর দোষ চাপানো হতো, সেটিও এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখানে পর্দার আড়ালে এমন কিছু আলোচনা হয়েছে এবং তা চলমান আছে, যেগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মধ্যে খবর হলো আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 1 জুলাই দেশব্যাপী ব্যাপক আকারে মিছিল ও শোডাউনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ব্যারাক থেকে সেনাবাহিনীকে ফেরত আনতে হয়েছিল সরকারকে, কিন্তু সেটির মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যদি বড় আকারে শোডাউন শুরু করে, তাহলে কি সরকার সেনা মোতায়েনের মেয়াদ বাড়াবে? তুরাগ ট্র্যাজেডির কারণে এমনিতেই পুলিশ বাহিনী বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ না বাড়ালে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? আর আরেকটা হাস্যকর কথা বলেছে ডক্টর জাহেদ, যে শেখ হাসিনার নিউজ কে দেয়? আমি তো কোনো নিউজ কি দেখতে দেখি না। বাংলাদেশের কোন নিউজ শেখ হাসিনা নিউজ দেয়? এখন জাহেদদের মুশকিল হলো, জাহেদ আওয়ামী লীগ আমলে কোনোদিন একটা ইটের টুকরো খায়নি। সে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কি না কি করতো, আমি ওইভাবে চিন্তাম না। ওই দেখতাম একটা মাইকের মতো একটা নিয়ে বড্ডা বড্ডা কথা বলতো। বলো, সেটাও তো আওয়ামী লীগ আমলে তুমি দেশে থেকেই করেছো। আমি প্রশ্ন করতে চাই ডাক্তার জাহিদকে, আপনি যে এতগুলো কথা বলতেন শেখ হাসিনাকে বাংলাদেশে থেকে, কারণ বাইরে থেকে যারা করে তাদের কথা বাদ দেন, আপনি তো এই দেশে থেকেই করেছেন। আপনি তো এক মুহূর্তের জন্য গ্রেপ্তার হননি, আপনি এক মুহূর্তের জন্য পালিয়ে বেড়াননি। বিএনপি নির্যাতিত হয়েছে অনেক। ডাক্তার জাহিদরা তো হয়নি, সেম এজ ডাক্তার আসিফ নজরুল, সবই ডাক্তার। আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটিতে তাকে কেউ একটা ধাক্কাও দেয়নি যে আপনি আর কালকে থেকে ইউনিভার্সিটিতে আসবেন না, কিচ্ছু দেয়নি। এই যে আমরা অতিরঞ্জিত করি, কিন্তু তার মানে এই না যে বিএনপি নির্যাতিত হয়নি। অনেক হয়েছে যেটা আওয়ামী লীগের ভুল। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা চাইতে পুলিশ দিয়ে মোকাবেলা করার যে ভুল তারা করেছে তার মাসুল দিচ্ছে। এখন বিএনপি যদি এই 2 বছর আগের ঘটনা থেকে শিক্ষা না নেয়, তাহলে আমি শেখ ফরিদ ভাই, আতিক ভাই আমরা কি করতে পারি? কিছুই করার নাই। ইতিহাস থেকে আমরা কি ধরেন, বিএনপি কি বোকা? তারেক রহমান নিজের নিজের মেরুদণ্ড ভেঙে গেছে, সেদিন বলে হচ্ছে যে আমার এক্সরে করলে একটা হাড়ও বাঁকা। তো উনি যদি এই উপলব্ধি না নেয়, উনি যদি মনে করে রাজনীতিতে আওয়ামী লীগ বাদে বাংলাদেশ চালানো যাবে, যেটা আওয়ামী লীগ মনে করেছিল বিএনপিকে কোণঠাসা রেখে আমি দেশ চালাবো। কারণ আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, আর তাদের প্রতি আমাদের কোনো ভালোবাসাও না। বাংলাদেশের মানুষ তো এই 2 দলকে পছন্দ করে। বাংলাদেশের মানুষ এই 2 দলকে ঘিরেই তাদের রাজনীতি করে, কোনোটাই কম কোনোটাই বেশি। অন্যান্য সাধারণ মানুষরাও মাঝে মাঝে বিকল্প যে খোঁজেনি তা না। এখন আমি ফরিদ ভাই অনুমতি দিলে
ফরিদ ভাইয়ের ভাষা ধার করি, ফরিদ ভাইয়ের ভাবির ছেলেদের অনেকে মনে করেছিল এরা বোধহয় একটা ইয়াং তুর্কি হবে। তো দেখা গেল না, এরা হচ্ছে জামাতের বাইকো ডাক, এরা হচ্ছে জামাত ছদ্মবেশী। তখন তো মানুষ মুখ ফিরিয়ে নিল। তো এইটা বুঝবে তারা, তারা যখন ঠিক মতো রাজনীতি নামবে, মানুষের কাছে যাক। তো আপনি যেটা বলেছেন তুরাগের ঘটনা খুব নৃশংস, এবং এরকম ঘটনা করে কেউ পার পাবে না। এটা আমাদের দেশের এত নৃশংস রাজনীতি যদি আমরা করতে থাকি, কিংবা আমি এটা দেখিও নি, ফরিদ ভাই যেটা বললেন যে জনগণের কোটি কোটি টাকায় খরচ করা পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের সমস্যা বলা বাদ দিয়ে যদি এই আলাপ ওঠে। হ্যাঁ বলেছেন একজন মহিলা এমপি বলেছেন। হ্যাঁ, আমি আপনার কথাই তো, আপনার উপর পুরো আস্থা আছে আমার। তো এটা যদি এখন পার্লামেন্ট হয় যে ইলেকট্রিক শক দেওয়ার, তাদেরকে তো আমরা ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে পাঠাইনি পার্লামেন্টে, তাই না? তাদের যেটা দায়িত্ব দেশের মানুষের ভালো করা। তো আরেকটা আমি একবারই আলাপটা করে দিই, পরে বাকিরা আপনারা আলাপ করলেন। বিএনপি কিন্তু স্থির না, তার প্রমাণ কি দেখেন। আমি যখন ব্যারিস্টার আশরাফের পক্ষে রিট করলাম যে এই যে ডক্টর ইউনূস এবং তার গ্যাং, তার উপদেষ্টারা যে হিউম্যান ট্র্যাজেডি করলো, শিশু হত্যা, এবং আপনারা জেনে খুশি হবেন ইউনূসের বিরুদ্ধে এখন হাইকোর্টে মাত্র একটাই রুল পেন্ডিং আছে, সেটা ব্যারিস্টার আশরাফ পিটিশনার, আমরা তার লয়ার। তো তখনও অ্যাটর্নি জেনারেল, আমরা ওখানে একটা দরখাস্ত ছিল যে ইউনূস সাহেব এবং আসিফ নজরুল্লাহ সহ কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে, যেটাকে কোর্টের ভাষায় বলে ট্রাভেল রেস্ট্রিকশন। তো অ্যাটর্নি জেনারেল সাহেব ওইটুককে খুব বিরোধিতা করলো, বা মহসিন সাহেব একটা তদন্ত চেয়েছিল, সেই রিটেও ওনারা খুব বিরোধিতা করলো। কিন্তু গতকাল তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বলল, যে সবচেয়ে দুর্নীতি হয়েছে 18 মাসে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দুদককে দিয়ে তদন্ত করাতে। তা আপনার তো সালাউদ্দিন ভাই, আপনি যেহেতু লয়ার ব্যাকগ্রাউন্ড, আমি রাজশাহী ইউনিভার্সিটির, আপনি আরো ভালো ঢাকা ইউনিভার্সিটির, ওই অধিকার থেকে ভাই ডাকছি। সালাউদ্দিন ভাই, আপনার তো প্রধানমন্ত্রীকে কষ্ট দেওয়ার দরকার নাই। আমরা যে হাইকোর্টের রুলটা করেছি সেখানে আমরা প্রেয়ার দিয়েছি যে একটা তদন্ত কমিটি করা, যে ইউনূস কেন এই ট্র্যাজেডি করলো। তা আপনি ওই তদন্ত কমিটিটা করে দেন, করে দিয়ে ওই তদন্ত কমিটির নেতৃত্বে সবগুলো তদন্ত হোক। শোনেন, সত্য কখনো চাপা থাকে না। ইউনূসরা যে ব্যর্থতা পরিচয় দিয়েছে, যে দুর্নীতি করেছে, ইউনূসের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ইউনূসকে অনেকেই, বুঝুক না বুঝুক, দূর এত বছর বয়স, মিষ্টি মিষ্টি কথা বলে, ধরেন শেখ ফরিদ ভাই, আতিক রহমান পূর্ণিয়া, মামুন যদি তার ব্যাকগ্রাউন্ড না জানে, তো ফরিদ ভাই বলেন তার 5 মিনিট কথা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে না? কথা বলে দারিদ্রকে আমরা জাদুঘরে পাঠিয়ে দেব, আমার কিচ্ছু নাই, সব ট্রাস্ট করে লুট করছে। তো অ্যাকচুয়ালি ইউনূসের সরকার একটা মাস্টার প্ল্যান নিয়েছিল, বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করবে, এবং তারা বিএনপির সঙ্গে খেলতে চেয়েছিল, কিন্তু বিএনপির এখানে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আর মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সহ যারা মুক্তিযোদ্ধারা, তারা মনে প্রাণে জায়নামাজে, মন্দিরে, মসজিদে, গির্জায়, প্যাগোডায় দোয়া করেছে, যেভাবেই হোক নির্বাচন হোক। মানে ওই যে আপনার নুরুল কবির কিন্তু একটা সাহসী কথা বলেছিল ভোটের আগে না পরে, যে রুমাল, যেরকম মানুষ গন্ধ হলো একটা ঘরে যায় না, নাকে রুমাল দিয়েও ধানের শীষকে দিয়েছে যাতে জামাত না আসে। কারণ জামাতের নৃশংসতা, আমি কালকে এক জায়গায় বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এই ছেলে মেয়েরা জামাতের নৃশংসতা, মুক্তিযুদ্ধ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি 92, 93, 94 জামাতের নৃশংসতা। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী ছাত্র দলের 5 জন কর্মী শহীদ হয়েছিল, ছাত্র ইউনিয়নের কর্মী একজন শহীদ হয়েছিল, ছাত্র মৈত্রী জাসদের রক কাটা। আমার এখনো অনেক বন্ধু আছে, বয়স যেহেতু 50 পার হচ্ছে, মাঝে মাঝে ফোন দেয় বিভিন্ন জেলা থেকে, যে দোস্ত হাঁটতে পারি না ঠিক মতো। এবং রক কাটা, যে বাংলাদেশের মানুষকে যে রক কাটে, এটার জনক হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটার সাক্ষী, রংপুর কারমাইকেল, অর্থাৎ শিবির যেখানেই তারা শক্তি অর্জন করেছে তারা এটা করেছে। এতদিন একটা সৌভাগ্য ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ওইভাবে কাজ করতে পারেনি। এটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দুর্বল রাজনীতির কারণে তারা গুপ্ত ছিল। আর এবার ডক্টর ইউনূস ওই যে জামাতি একটা যে নিয়াজ আহমেদ যে ভিসি বানিয়েছিল, তাকে টাস্ক দিছিল যে ডাকসুতে শিবিরকে জিতানো। আমি আবারও অনুরোধ করব বিএনপিকে, যে আপনার রাজনীতিকে মজবুত করার জন্য বিএনপি, আপনার উচিত মুক্তিযুদ্ধকে পুরোপুরি লালন করা, মুখে না বলে। কারণ
এখন জামাত উন্মুক্ত হয়ে গেছে। কাজে যারা জামাতকে ভোট দেয়, যারা ৭১-এর পরাজয়ের গ্লানিকে মনে ধারণ করে ভোট দেয়, তারা আর আগেকার মতো বিএনপিকে দেবে না। কারণ তাদের বর কন্যা, বর পুত্ররা এখন সরাসরি রাজনীতিতে আছে। আজকেও আমি একটা দুর্ভাগ্য দেখলাম, বার কাউন্সিলে তো এখন ইলেকশন বাদে কমিটি করছে, যেটা আপাতত করছে, কিন্তু বার কাউন্সিলে বিএনপি অ্যাডহক কমিটি করেছে জামাতের ৩-৪ জন লয়ার নিয়ে, যেটার কোনো প্রয়োজন ছিল না। কারণ এখন পার্লামেন্টকে যে অনেকে বলে যে এটা এক দলের পার্লামেন্ট, তো তাই তো মনে হচ্ছে, সব জায়গাতে তাই মনে হচ্ছে। কারণ আপনার দিনের শেষে গণতন্ত্রের বিরোধী দল লাগে, আর সেই বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। যেরকম আওয়ামী লীগ বিরোধী দল মানুষ বিএনপি কে করতো, জাতীয় পার্টিকে দিয়ে হয়নি, এবারও জামাত এনসিপি কে দিয়ে হবে না। সুতরাং আমি শেষ করি, বিএনপি সুবুদ্ধির উদয় হোক, না হলে আরেকটা আমি একদম এটা বলি শেষ করছি, আওয়ামী লীগ এত অভিজ্ঞ রাজনৈতিক সংগঠন এবং জনতার আন্দোলন এমন, আওয়ামী লীগের কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না, অনুমতি না। আওয়ামী লীগের মতো করে তার মতো রাজনীতি করবে। কিন্তু বিএনপি যে স্থিরতার কথা বলে, বিএনপি যে বলে সবাই রাজনীতি করবে, সেটা এখন প্রমাণ দেওয়ার দায়িত্ব বিএনপির। কারণ বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, অতীতে যেরকম আওয়ামী লীগকে মানুষ দেখতে চেয়েছিল উদার হতে, হয়নি আওয়ামী লীগ উদার, তার জন্য বাংলাদেশ সাফার হয়েছে, মুক্তিযোদ্ধারা সাফার হয়েছে, ইভেন মুক্তিযুদ্ধে ইতিহাস এখন রিমান্ডে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আওয়ামী লীগের বাইরে সব শক্তিকে অনুরোধ করব যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এইটা নিয়ে কোনো দ্বিধা রাখা যাবে না। রহমান বলেছে, আমি আজকে কোর্ট থেকে আসার সময় জাম ছিল দেখে ইউনিভার্সিটির ওই ইয়া দিয়ে আসছিলাম, কি নাম আপনার, ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে, যে ব্রিটিশ আমলে এক ডিসি ছিল ফুলারের নামে ফুলার রোড থাকবে, আর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু নামে থাকবে না। এই বেঈমানি মুনাফিকি জাতি সহ্য করবে না, বিশ্ব সৃষ্টিকর্তাও সহ্য করবে না। ধন্যবাদ। বিশ্ব গণমাধ্যমে আবার শেখ হাসিনা শিরোনাম হয়েছে এবং শেখ হাসিনার এই প্রভাব ঠেকাতে ইউনুস সেন্টার একেবারে আদা জল খেয়ে নেমেছে। আসুন আজকে বিশ্লেষণ করি কি ঘটনা ঘটেছে। পাশাপাশি শিখা অনির্বাণ সম্পর্কে কিছু আপডেট রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভিতে, এবং তারপর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সারা পৃথিবীর উল্লেখযোগ্য গণমাধ্যম নিউজ করেছে এবং শেখ হাসিনা সেখানে যে বলেছেন তিনি এবছরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন, সেটি ফলো করে প্রচার পেয়েছে। সোর্স নিউজের সূত্রে জানিয়েছে যে কমপক্ষে 256টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এর বাইরেও চায়না, মালয়েশিয়া তাদের স্থানীয় ভাষায় এই নিউজ প্রচার করেছে। এই যে 2 বছর আগে যাকে ফ্যাসিস্ট বলা হলো, প্রায় 2 বছর, আজকে সারা পৃথিবীতে তাকে কেন্দ্র করেই একটা বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে। কেন এই আগ্রহটা? আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ, তিনি দেখলাম যে মিডিয়ায় বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এ ব্যাপারে নাকি আদালতের নিষেধাজ্ঞা আছে। তো বাংলাদেশের প্রচার মাধ্যম তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করেও না তেমন। এই যে কিছু দালাল মিডিয়া আছে, তারা তো আদালতের দোহাই দেন আর যাই দেন, তারা শেখ হাসিনার ভালো কোনো খবর প্রচার করে না। তাহলে ডক্টর জাহেদের উচিত না যে সারা পৃথিবীর গণমাধ্যমকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া বা ধমক দেওয়া যে তারা যেন শেখ হাসিনার নিউজ প্রচার না করে? শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে একটি বাস্তবতা এবং পরিবর্তিত এই জিও পলিটিক্যাল সিচুয়েশন বলেন, সাউথ এশিয়ার রাজনীতি বলেন, যে পরিবর্তনগুলো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে, সেখানে শেখ হাসিনা
বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বললো বা না বললো তাতে কিছু যায় আসে না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই যে বিশ্বজুড়ে শেখ হাসিনার যে ইমেজ, আবার প্রচার মাধ্যমে শেখ হাসিনা তার যে প্রভাব আপাতত দৃশ্যমান হচ্ছে, এতে ঘুম হারাম হয়ে গেছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, বিশ্ব বাটপার উপাধি পেয়েছেন যিনি, সেই ডক্টর ইনুসেন। ডক্টর ইনুস সেন্টার বিশাল বাজেট নিয়ে নেমেছেন পৃথিবীব্যাপী শেখ হাসিনার ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে এবং এই প্রভাবকে কমিয়ে আনতে, এবং বিশাল বাজেট নিয়ে নেমেছে ইনুস সেন্টার, এবং 3টি লবিস্ট ফার্ম তারা ভাড়া করেছে। আপনারা দেখেছেন কিছু সাবেক কূটনীতিক হঠাৎ করে সোচ্চার হয়েছে, যারা একসময় বাংলাদেশে মার্কিন দূতাবাসে কাজ করতেন। তার মধ্যে একজন হলো, তিনি ডেপুটি হেড অফ মিশন ছিলেন, মিস্টার জন এফ ড্যানিলোভিচ। এই জন এফ ড্যানিলোভিচকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমাদের এই যে তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান আছে, তিনি ইউএস ফান্ডে এই রেজিম চেঞ্জের জন্য অনেক প্রোগ্রাম করেছেন। তার প্রোগ্রামে কিন্তু এই জনকে দেখা যেত, এবং জন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য অনেক চেষ্টা করেছে, তখন পারেনি। আর এখন তো সে এক্স ডিপ্লোম্যাট, এখন তো তার কোনো এক্সিকিউটিভ পাওয়ারও নেই। তো ওই যে ইনুস সেন্টার যেটা বলছিলাম, যে লবিস ফার্ম ভাড়া করছে, এই লবিস ফার্মও এখন আর ভালো কাউকে পায় না, এসব পতিত জনের মতো মাল টাল দিয়ে। এই জন কি বলছে, শেখ হাসিনা নির্বাসনে নইলে জেলের মধ্যে মৃত্যুবরণ করবে। শেখ হাসিনা কি হবে না হবে এটা তো জনের হেডে খাওয়ার কথা না। জন ইজ এ গন কেস, লং এগো বাংলাদেশ থেকে চলে গেছে। জনের এই এই ব্যর্থ মন্তব্য শুনে আবার মনে পড়ে সে হেনরি কিসিঞ্জারের কথা। 71 সালে হেনরি কিসিঞ্জার বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বলেছে যে স্বাধীনতা পাইছে ঠিক আছে, 6 মাসের বেশি এই দেশ চলবে না। তো আজকে তো 55 বছর পার হয়ে গেল, হেনরি কিসিঞ্জার তো কদিন আগে মারা গেছে। সো এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের রিয়েলিটি। সুতরাং এই জনের মতো পতিত কিছু ডলারখোর যারা বহুত আগে বাংলাদেশে কাজ করে গেছে, তারা কি বললো না বললো, আর তাই দালাল মিডিয়া সেটা প্রচার করলো কিনা, তাতে কিন্তু কিছু যায় আসে না। বাংলাদেশের রাজনীতি ইজ টেকিং ইটস ওন ডিরেকশন, এবং সেভাবেই হবে। আর গতকালই বলেছিলাম ক্যান্টনমেন্টে যে শিখা নির্মাণ, সেটাকে জেনারেল ওয়াকার খানের নেতৃত্বে নিভিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে 7 দিনের বেশি এটা বন্ধ ছিল, এটা নিয়ে কিন্তু সেনানিবাস থেকে বা কারো পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। যখন আমরা প্রতিবাদ করলাম, অনেকেই ইউটিউবে এটার প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ না, পুরা সেনানিবাসের ভেতরেও আর্মি অফিসারদের একটা বড় অংশ ভীষণ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ডিউ টু দেয়ার ডিসিপ্লিন তারা হয়তো বলেন নাই, কিন্তু তারা অনেকেই সেনা প্রধানের উপর স্পেশালি ক্ষুব্ধ হয়েছে যে কেন এই শিকাও নির্মাণ বন্ধ করা হলো। এখন একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে কি সব জ্যাম ট্যাম হয়ে গেছে, এই জন্য এটা নাকি জ্বলছিল না, এই জন্য বন্ধ করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি লাই। এটা এত ফাইন টিউন করে ম্যানেজ করা যে এই ধরনের এই এটার জমে গেছে, ওইটা বন্ধ হয়েছে, এটা কোনো কিছুই অ্যাকসেপ্টেবল না। এটা বন্ধ করা হয়েছিল জামাতি ধ্যান ধারণা থেকে, কিন্তু এখন যেহেতু দেশব্যাপী একটা নেগেটিভ রিয়াকশন দেখা যাচ্ছে, এখন তারা আবার ওইটা চালু করার পথ খুঁজতেছে। আমি জানি না চালু করবে কিনা, কিন্তু আমরা বলছি যে অবশ্যই শিখা অনির্বাণ চালু করতে হবে। শিখা অনির্বাণ কোনো অবস্থায় নিভে যাওয়ার মতো নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার শরীরটা আসলে খুব ভালো যাচ্ছে না, বিশেষ করে আমার কাশি। আমি এই যে রেকর্ডগুলো করি, আমি খুব এডিট করে করে করি, মানে মাঝখানে এত কাশি আসে। আর আমার ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা আবার ব্যাক করেছে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটিকে আইসিটি বলা হয়, ইন্টারন্যাশনাল মানে আইসিটি,
তো সেই ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটিকে বাংলাদেশে তৈরি করা হয়েছে, মূলত তৈরি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। তো সেই যুদ্ধাপরাধীদের বিচার এখন কন্টিনিউয়াসলি এই জুলাই বিপ্লবে বা জুলাই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যারা আন্দোলনকারীর বিপক্ষে অপরাধ করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এই আদালতে বিচার করা হচ্ছে। এটি কোনো যেন-তেন ট্রাইব্যুনাল নয়, এটি হাইকোর্টের একটি বেঞ্চ হিসেবে কাজ করছে এবং এটি সরাসরি এখান থেকে যা রায় হবে, এই রায় আবার হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে বিচার হবে বলে সবাই আশা করছে। এবং অতীতে আওয়ামী লীগের জমানাতে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ব্যবহার করা হয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে যখন জামাত নেতাদের, বিএনপির নেতাদের ফাঁসিতে লটকানো হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করে এখন এই কোর্ট আরও দ্রুততার সাথে, আরও অভিজ্ঞতা নিয়ে এই জুলাই যারা বিরোধী শক্তি তাদেরকে ফাঁসিতে লটকাবে, এরকমই জুলাই যোদ্ধা তাদের আশা। আর আওয়ামী লীগ যারা লোকজন রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের ধারণা যে তাদের জমানাতে খুব ভালো বিচার হয়েছিল, ন্যায় বিচার হয়েছিল, ট্রাইব্যুনাল বলতে যা বোঝা গিয়েছে সেটা হলো একেবারে 100% ওয়েস্টার্ন স্টাইলে তারা বিচার করেছে, ওপেন সিক্রেট। আর সেই তুলনায় বর্তমান এটা একটা মানে আদালত, এই আদালত নিয়ে যে সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলছে দেশের বাইরে থেকে, সে সকল কথা আমি এখানে আসলে ইউটিউবে বলতে পারবো না। এনিওয়ে, এই কোর্ট নিয়ে অনেক কিছু হয়েছে বা হচ্ছে। এই কোর্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আর তার সহযোগীদের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তিগুলো আছেন তাদের মধ্যে আজকে হাসানুল হক ইনু সাহেব, তার 10 বছরের সাজা হলো, কারাদণ্ড হলো। বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত ছিল, হয়তো তাকে যাবজ্জীবন দেয়া হবে অথবা তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, এ দুটোর একটা। কিন্তু 10 বছরের সাজা, এতে সরকার পক্ষ, জুলাই যারা বিপ্লবী তারা কেউ খুশি নন। এমনকি যখন রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই সময়টাতে হাসানুল হক ইনু সাহেবের যে মুখভঙ্গি বা তার যে অভিব্যক্তি, সেটি দেখে মনে হচ্ছিল যে হি ওয়াজ এক্সপেক্টিং এ ডিজাস্টার, এবং তার কোনো আতঙ্ক ছিল না। সে মুচকি হাসছিল যে আমাকে মৃত্যুদণ্ড দেবে, দাও, যাবজ্জীবন দেবে, দাও, এটা ডাজ নট ম্যাটার, এটা আমি অনেক আগেই বহুবার ফেস করে আসছি। কিন্তু যেই মুহূর্তে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, সে অনেকটা চমকিত হয়ে গেলেন যে হাউ ইট ইজ পসিবল। মানে অবাক করা ব্যাপার হলো, এই রায় শোনার পরে, মানে এর আগে কিন্তু রায় যখন পড়ছিল তখন তিনি হাসছিলেন, আর শোনার পর তিনি গম্ভীর হয়ে গেলেন যে এটা একটা ব্যাপার হলো। হাসানুল হক ইনুর জন্য 10 বছর কারাদণ্ড, এত আয়োজন করে এত এনে, মানে এই বিষয়গুলো মানে তার কাছে অনেকটা আশ্চর্যের ব্যাপার ছিল যে এটা কী বিচার হলো। আপনারা যদি ওই কোর্টে তার অভিব্যক্তি দেখেন, এখন এটা ভাইরাল হয়ে গেছে। দ্বিতীয়ত হলো, তাকে যখন কোর্টে ঢুকানো হচ্ছিল অথবা কোর্ট থেকে বের করা হচ্ছিল, যে কোনো একটা সময়টিতে তিনি মুক্ত বিহঙ্গের মতো সফেদ পাঞ্জাবি পরে যাচ্ছিলেন। এর আগে বেশ কয়েকবার তাকে হ্যান্ডকাপ পরে ঢুকানো হয়েছে, আবার কখন হ্যান্ডকাপ না লাগিয়েও তাকে জাস্ট পিছনে হাত দুটো তিনি অনেকটা তার হ্যান্ডকাপ পরানো আছে এরকম একটা অভিনয় করে তিনি গাড়ি থেকে নেমেছেন, প্রিজন ব্যাংক থেকে আবার গাড়িতে উঠেছেন, যেন মনে হয় যেন তিনি ওইভাবে আছেন, এটা জনরসকে উপেক্ষা করে। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এখানে যারাই আসছেন মোরলেস সবারই এই হ্যান্ডকাপ থাকছে না, হাতে গোনা 2-1 আছে তাদের হ্যান্ডকাপ পরানো হয়, আর সবাইকে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে। এটা লোয়ার আদালতেও, নিম্ন আদালতেও এবং এরকম আইসিটি কোর্টে একই অবস্থা তৈরি করা হচ্ছে। তো আজকে তিনি এভাবে হেলে দুলে আসছিলেন, আর এমন সময়টিতে একজন পুলিশ কর্মকর্তা তার হাত ধরার চেষ্টা করছিলেন। তো তিনি যেভাবে সেই পুলিশকে ধমক দিলেন, যেভাবে আঙুল উঁচু করলেন এবং যেভাবে তার মুখ, চোয়াল
একেবারে বিপ্লবী সূর্য সেনের মতো, ক্ষুদিরামের মতো যেভাবে দৃঢ় হলো, এই দৃশ্য দেখে হাসানুল হক ইনু যারা প্রতিপক্ষ, তারপর এই বিপ্লবের যারা পক্ষ, আওয়ামী লীগের যারা পক্ষ, তাদের মধ্যে যে কি পরস্পর বিরোধী একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটা বলার মতো না। ইনু সাহেব এবং আওয়ামী লীগের পক্ষের লোক যারা আছেন, তাদের বক্তব্য হলো যে বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের ইতিহাসে হাসানুল হক ইনুর মতো সাহসী মানুষ খুব অল্প আছে। আমরা কর্নেল তাহেরের সাহস সম্পর্কে জানি, কিন্তু কর্নেল তাহেরকে আমরা এখন দেখতে পাইনি, বা তার সাহসের কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। কিন্তু ইউনূস, আসম আব্দুর রব, মানে জাসদের যে গ্রুপটি এখনো জীবিত আছে, তাদের ব্যক্তিগত সাহস রীতিমতো কিংবদন্তি। ব্যক্তিগত সাহস, তাদের অন্য যা কিছু থাকুক না কেন, তাদের যে ব্যক্তিগত সাহস শক্তি, এটি রীতিমতো কিংবদন্তি। শেখ হাসিনার সাহসও কিংবদন্তি। তো সেই সাহসের বাতিঘর হাসানুল হক ইনু, এবং তাকে গ্রেপ্তার করার পর অনেকেই কিন্তু যেমন দেখা গেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে হাত জোড় করেছে, অনুনয় করেছে, বিনয় করেছে, মাথা নিচু করেছে, কিন্তু এই একটা মাত্র ব্যক্তি যিনি সবসময় মাথা উঁচু করে থেকেছেন। তো সেই ইনু সাহেব এই আজকের দিনে যখন তার রায় ঘোষণা হবে, তিনি আসেন, এই সময়টাতে তার এই সাহস দেখানো, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এর পেছনে নিঃসন্দেহে তার একটা দৃঢ়তা আছে, তার রাজনীতির ক্যালকুলেশন আছে। বুঝতে হবে যে এই বাংলাদেশে ইনু মেনন, অর্থাৎ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওনারা পুরো 60-এর দশকে থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির মাস্টার মাইন্ড। তারা রাজনীতির ফিলোসোফার। তারা বাংলাদেশের বহু ক্ষমতার পালাবদল, উত্থান পতনের কারিগর। আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খানের পতন, টিক্কা খানের পতন, বঙ্গবন্ধুর পতন, জিয়াউর রহমানের পতন, কর্নেল তাহেরের পতন এবং উত্থান, এরশাদের পতন, এরশাদের উত্থান, বিএনপির ক্ষমতা লাভ, বিএনপির পতন, তারপর শেখ হাসিনার উত্থান, শেখ হাসিনার পতন। প্রতিটি ঘটনার সঙ্গে পর্দার আড়ালে, সামনে, পেছনে বাংলাদেশের যে কজন লোক অস্ত্র নিয়ে, উইথ আর্মস, অ্যামুনেশন, উইথ ম্যান পাওয়ার, ক্যাডার বাহিনী নিয়ে এবং বুদ্ধি নিয়ে, শুদ্ধি নিয়ে, কম্পোজিট, অ্যাজ এ হোল কম্পোজিট ম্যান হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করেছেন বাংলাদেশে, হাতে গোনা 4-5 জন লোকের মধ্যে সবচেয়ে সফল মানুষটির নাম হলো হাসানুল হক ইনু। তাকে AK-47 চালাতে দেন এই বুড়া বয়সে। ফটাফট করে এসে দেখবেন যে এমনভাবে AK-47 চালাবে, এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা স্নাইপার রাইফেল চালাইয়েছেন তাদেরকে মনে হবে অবোধ শিশু। আপনি তাকে জবাই করতে বলেন, মানুষ একটা মুরগি যেভাবে জবাই করে, ওইভাবে সারিবদ্ধভাবে সে জবাই করতে পারবে। তাকে সাধু শাস্তি দেন, বায়তুল মোকাররমে তাকে খুতবা পড়তে বলেন। সে এমনভাবে খুতবা পড়তে পারবে যে তার খুতবা পাশাপাশি দুজন, অর্থাৎ এখন যে বায়তুল মোকাররমের খতিব আছে সে ওয়াজ করবে, আর হাসানুল হক ইনু ওয়াজ করবে, ইনু সাহেবের ওয়াজ সবাই শুনবে। তাকে লিখতে বলেন, সে যে লিখবে, তার লেখার কলমের যে ধার, এরকম কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে তার সাথে কলম ধরার মতো অবস্থা নেই। তার স্টাডি, তার পড়াশোনা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসছে, তার এডুকেশন, হিজ কাম ফ্রম বুয়েট, সে ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র। তো এই মানুষটি একেবারে তার এই প্রায় 80 বছর বয়স যখন, সেই সময়টাতে সে যখন আঙ্গুল উঁচু করেছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সে রাজনীতির মাস্টার মাইন্ড, সে অনেক কিছু বোঝেন, অনেক কিছু ক্যালকুলেট করতে পারেন। আকাশের অবস্থা কি, গ্রহ নক্ষত্রের অবস্থা কি, রাজনীতির পর কোথায় যাচ্ছে। শুধু আজকের এই বক্তব্যটা আমি বললাম
জাস্ট ওয়েট, আপনি দেখেন যে এই যে তার যে আঙ্গুল উঁচু, সেই আঙ্গুল উঁচুর পরিণাম কি। এই সেই মানুষ যে বঙ্গবন্ধুর হাতে তৈরি, আবার সেই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে চ্যুত করেছে এবং ট্যাঙ্কের উপর উঠে লাফিয়েছে। এই সে মানুষ এই বঙ্গবন্ধুর কন্যার তথ্যমন্ত্রী ছিলেন। এই সে মানুষ পুরো বাংলাদেশের সর্বহারা পার্টি জাসদের যে অস্ত্রবাজ গ্রুপ, সেই গ্রুপের তিনি ছিলেন প্রধান। জাসদের যা কিছু অর্জন, যা কিছু ব্যর্থতা, যে কজন লোক আছে তার মধ্যে হাসানুল হকও একজন। এই মানুষ যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আবার জেলখানা থেকে বুক ফুলিয়ে বের হয়েছেন এবং ঢাকার রাজনীতি করেছেন সারা জীবন। সো এই দিন না। এখন এই যে ইনু সাহেবকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো, এরপর হয়তো মেনন সাহেবকে দেওয়া হবে। মেনন সাহেবের জীবন আরও বর্ণাঢ্য, তবে তিনি আবার ওই যে এটা হলো পলিটিক্যাল দিক থেকে বর্ণাঢ্য, কিন্তু যাকে বলা হয় সন্ত্রাসী বাহিনী লালন পালন করা, ক্যাটাক্যাট করে অস্ত্র চালানো, তারপরে ক্যাডার মেনটেন করা, এই জিনিসগুলো ইনু সাহেব যেটা পারছেন, এটা মতিয়া চৌধুরী বা রাশেদ খান মেনন ওনারা পারে না। কিন্তু তার যে পলিটিক্যাল ফিলসফি, সারা বাংলাদেশে তার যে সকল ভক্ত অনুরাগী রয়েছে রাশেদ খান মেননের, এটা এই সমপর্যায়ের এইরকম পলিটিক্যাল পার্সোনালিটি কেউ নেই। শেখ হাসিনা হয়তো দলীয় প্রধান, বা তারেক রহমান সাহেব হয়তো দলীয় প্রধান, সেই কারণে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি। কিন্তু আপনি যদি এর নিচে আসেন, তাহলে আওয়ামী লীগের একজন সিঙ্গেল লোক নেই, বিএনপিতে একজন সিঙ্গেল লোক নাই যে সারা বাংলাদেশে রাশেদ খান মেননের মতো এরকম কানেক্টিভিটি আছে। প্রত্যেকটা বাংলাদেশের অলি গলি তার মুখস্থ। এখন তার কি হবে? এরপরে নতুন প্রজন্মে আওয়ামী লীগের জমানাতে যাদেরকে সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে, সুযোগ পেয়েছে, তার মধ্যে জুনায়েদ আহমেদ পলক, তারপর মহিউদ্দিন সাহেবের ছেলে নওফেল, তারপর মোহাম্মদ আরাফাত, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এরকম যারাদেরকে খুব প্রমোট করা হয়েছে, তারাও তো এই বিচারের আওতায় আছেন। তাদের পরিণতি কি হবে? হয়তো মৃত্যুদণ্ড, হয়তো যাবজ্জীবন, হয়তো কারাদণ্ড 10 বছর, হোয়াট এভার মেবি। কিন্তু ওই যে হাসানুল হক ইনুর যে আঙ্গুল উঁচু করার দৃশ্য, তার যে ধমক দেওয়ার দৃশ্য, এবং তিনি মঞ্চে বসে বিচারের যে আসামির কাঠগোড়ায় বসে তিনি যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে মুচকি হেসে হেসে রায় শুনছিলেন, এবং 10 বছরের সাজা শোনার পর তিনি যেভাবে রীতিমতো আশাহত হয়েছেন যে এত অল্প সাজা হলো কেন। এই যে তার যে হাসি এবং তার যে রাগ হয়, এর মধ্যেই আগামী দিনের যে রাজনীতি, সে রাজনীতির ফলাফল বা আগামীর রাজনীতির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ভর করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।